বা থিওরিটা আলাদা করে দেখানো হবে না। এর ফলে আমাদের লিটারারি থিওরির দিকে মানে যেটা থার্ড পেপার পুরোটা রয়েছে ডিএসসি এবং ফিলোলজি দ্যাট ইজ হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটোর দিকে খুব জোর দিয়ে পড়তে হবে। যদিও এই দুটোর উপরে আমার লেকচার সিরিজ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমরা তো ভালো করে শুনবে না, ফলে জিনিসটাকে লাইভ ক্লাসে পড়ালেই বেটার করবে। ফলে সেই জন্য আমি শুরু করেছি যে ডিএসসি 3টাকে শেষ করব, তারপরে ডিএসসি 4টা শেষ করব, এবং তারপরে টেক্সটে ইন দ্য মিন টাইম মাঝে যদি একটা টেক্সট শেষ করা হয় তাহলে টেক্সট শেষ করিয়ে তারপরে চলে আসবে। তো সিলেবাসের সত্যি একটা বিরাট চাপ, তো এই চাপ নিয়েই আমাদের মোটামুটি শুরু করতে হবে। সো আমি অল্প সিলেবাস নিয়ে কয়েকটা কথা বলে দেবো। অর্পিত একটা প্রশ্ন করেছে থিওরিটা কেমন করে ক্যাপচার করবো, সেটা নিয়ে কয়েকটা কথা বলে নিয়ে আমি মোটামুটি সিলেবাসের দিকে আজকে আসার চেষ্টা করবো। থিওরি নিয়ে কয়েকটা বেসিক জিনিসপত্র একটু বলার চেষ্টা করবো। যারা জানো না তাদেরকে একবার জানিয়ে দিই, তোমাদের 6 সেমিস্টারের দুটো কোর কোর্স সিসি 13 এবং সিসি 14 এবং দুটো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসসি 3 এবং ডিএসসি 4 পড়তে হবে। আমি আগের দিনের ক্লাসেই বলেছিলাম যে সিসি 13 এ রয়েছে তোমাদের মডার্ন ইউরোপিয়ান ড্রামা, বেসিক্যালি 1950s এর ইউরোপে এবং গোটা ওয়ার্ল্ড জুড়ে স্পেসিফিক্যালি ইংলিশ লিটারেচারে যে সমস্ত ড্রামা লেখা হয়েছিল, অনেকগুলো ফ্রেঞ্চে লেখা হয়েছিল, অনেকগুলো ইংলিশে লেখা হয়েছিল, অনেকগুলো জার্মানে লেখা হয়েছিল, সেগুলোর বিভিন্ন ট্রান্সলেটেড বা অরিজিনাল ভার্সন তোমরা এই পার্টিকুলার সিসি 13 এ পাবে। ফর এক্সাম্পল হেনরি গিবসনের ডলস হাউস, ইউজিন আয়োনেস্কো রাইনোসেরাস অ্যাবসার্ড ড্রামা, আমি আগেই বলেছি যেখানে একটা মেজর মোস্ট সিটির একটা বড় অংশের লোকজন রাইনোসেরাস ট্রান্সফর্ম হয়ে গেছে। বাটল ব্রেস্টেড রাইনোসেরাস ফ্রেঞ্চে লেখা, ইংলিশে ট্রান্সলেটেড। হেনরি গিবসনের ডলস হাউস নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশে ট্রান্সলেটেড। বাটল ব্রেস্টেড দ্য গুড উইমেন অফ দ্য সেক্সুয়ান, জার্মান লেখা, ইংলিশে ট্রান্সলেটেড। স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো, আনাতত গোডো, ফ্রেঞ্চে লেখা, ইংলিশে পরবর্তীকালে ট্রান্সলেটেড। তো এই টেক্সটগুলো পড়তে হবে পোস্ট কলোনিয়াল লিটারেচার। কলোনিয়ালিজম মানে a kind of doctrine which tries to colonize the weaker section of the people, those who are racially African or who are racially Indian, এই ধরনের মানে যাদেরকে যেখানে ইউরোপিয়ানরা উপনিবেশ স্থাপন করেছে তাকে কলোনিয়ালিজম, তাকে কলোনিয়াল লিটারেচার বলা যেতে পারে। পোস্ট কলোনিয়াল লিটারেচার হচ্ছে after the advent of the colonialism or after the dissolution of colonialism, যখন colonialism ভেঙে যায় তারপরের যে পোর্শনটা তাকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলা যেতে পারে। তোমাদের পোস্ট কলোনিয়ালিজম ডিএসসি তে আলাদা করে আবার রয়েছে। তো এইখানে চিনো অ্যাকচুয়ালি থিংস ফল অ্যাপার্ট, নন ডিটেইল টেক্সট আছে। পোয়েট্রি গুলো ভালো করে একটু পড়ো। পাবলো নেরুদা টুনাইট আই ক্যান রাইট, ডেরেক ওয়ালকটের A Far Cry from Africa, ডেভিড ম্যালাউফের রিভলভিং ডেজ এবং মামান গাইয়ের স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, সলমন রুশদির হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ ডিটেইল টেক্সট আমি পড়াবার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট টেক্সট, যেখানে স্টোরি টেলিং নিয়ে, গল্প বলা নিয়ে কয়েকটা কথা বলা হয়, কেমন করে বলতে হয়, হাউ টু রিড স্টোরিজ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট বিকজ ইট টক্স অ্যাবাউট ন্যারেটিভ, বৃত্তান্ত নিয়ে কয়েকটা কথা বলা হয়েছে। এবং মহাশ্বেতা দেবী দ্য অ্যারো অফ দ্য ছোটি মুন্ডা নন ডিটেইল টেক্সট। ফলে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ এবং এই কবিতাগুলোকে ভালো করে পড়তে হবে। এখানে সিসি 13 এ ওয়েটিং ফর গোডো ভালো করে পড়তে হবে, আমি পড়াবার চেষ্টা করব। আছে হেনরি গিবসনের ডলস হাউস, ভালো করে পড়তে হবে। অনির্বাণ স্যার পড়াবেন। এবার চলে আসছি আমি যেটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা এর আগে তোমরা পড়োনি, বারবার বলি, এইটা পড়বার জন্য একটা বেসিক ম্যাচুরিটি প্রয়োজন হয়। আমরা ডিএসসি পড়েছিলাম মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ারে কি অল্প করে, মানে তোমাদের যে লিটারেরি থিওরি এবং এমথিটা আরো ভালো করে পড়েছিলাম, মানে পড়ার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়ে কোনো স্যারই আমাদের সময় খুব একটা ভালো করে লিটারেরি থিওরি কেউ পড়াননি, কারণ এটা মানে অনেকেই একটু ডিফিকাল্ট ফিলোসফিক্যাল বলে এড়িয়ে যান, পড়াতে চান না। আমি ব্যক্তিগতভাবে লিটারেরি থিওরি খুব ভীষণভাবে পছন্দ করি। আমি লিটারেরি থিওরিটা পড়াবো এবং যতটা সম্ভব পরিশ্রম করে মন দিয়ে পড়াবো। যদি আমার ক্লাস করো লিটারেরি থিওরিতে
এবং যদি আমি যে মেটেরিয়ালটা দেবো লিটারেরি থিওরিতে, আমার মেটেরিয়াল রেডি করা আছে, আগের বারই রেডি করেছিলাম, সেটা যদি মোটামুটি দেখো তাহলে তোমাদের আর অন্য কিছু করতে হবে না। এই যে ডিএসসি 3 মেটেরিয়ালটা রেডি করেছি, দেবো কয়েকদিনের মধ্যে, এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। স্টাডি মেটেরিয়াল লিটারেরি থিওরির উপর 40 পাতা, কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি সবই মোটামুটি ডিসকাস করে দিয়েছি। ফলে মোটামুটি ডিএসসি 3 থেকে যদি এই মেটেরিয়ালটা করো আর তার সঙ্গে সঙ্গে আমার ক্লাসগুলো করো, এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি মোরলেস হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আরো একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানেও আমি মোটামুটি নোটস দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে লিটারেরি ক্রিটিসিজম, ডিএসসি 4। লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে যেগুলো সময়ের বিচারে সাহিত্যের সমালোচনা যেগুলোকে বলে, যেগুলো একটু আগে হয়েছে, কাকে লিটারেরি ক্রিটিসিজম বলে এবং কাকে লিটারেরি থিওরি বলে, সেই নিয়েও আমি আলোচনা করবো, ডিফারেন্স নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্রিটিসিজম এন্ড থিওরি, এটা নিয়েও বলবো আমি। এবং তার সঙ্গে সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাথায় রেখো হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের পুরোটা ডিটেইল সেকশনে আছে। এখান থেকে 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্নই হবে। ফলে এটা আগে ভালো করে পড়তে হবে। এবং নন ডিটেইল থেকে ফিলিপ সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রি, জন ড্রাইডের এসে অন ড্রামাটিক ভয়েসে, আলেকজান্ডার পোপের এসে ইন ক্রিটিসিজম, স্যামুয়েল টেলর কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফি লিটারেরি অফ কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এইগুলো তোমাদের সিলেবাস আছে। এবং এলিয়েটের ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এগুলো প্রত্যেকটাই আমরা মাস্টার্সে গিয়ে পড়েছি, প্রত্যেকটাই নন ডিটেইল টেক্সট। কিন্তু নন ডিটেইল টেক্সট বলে এগুলোকে ছেড়ে দিতে চলবে না, কারণ এখান থেকে কিন্তু প্রচুর 10 নম্বরের প্রশ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কম এলো, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে বেশি এলো, এটা হতে পারে। ফলে এইগুলো তোমাদেরকে করতে হবে ভালো করে। অনেকেই আমাকে প্রশ্ন করছে, স্যার এবারের কম্বাইন্ড টেক্সটে ডিএসসি 3 এবং ডিএসসি 4 থেকে, মানে যেটা তোমাদের পাবলিশ হয়েছে, সেখান থেকে কোনো ধরনের জিনিসপত্র নেই কেন? নেই তার কারণ এগুলো টেক্সট নয়। নেই তার কারণ হচ্ছে এগুলোতে আলাদা করে কোনো টেক্সট নেই, তোমাকে সবকিছুই নিজে থেকে পড়তে হবে, নিজে থেকে সংগ্রহ করতে হবে। সেজন্য এগুলো আলাদা করে নেই। একটু দেখবে খেয়াল করে যে টিউশনে এগুলো একটু কম পড়ানো হবে। ফলে এইগুলোতে আমার ক্লাসগুলো একটু ফলো করতে হবে, না হলে বুঝতে পারবে না। মানে তোমরা মানে মানে একা পড়ে ব্যাপারটাকে ধরতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিলের জায়গা। এর ফলে এগুলো একটু আমার সঙ্গে পড়তে হবে। এবং যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এগুলো সারা জীবনই লাগবে পরবর্তীকালে। মানে কাকে মার্কসিজম বলে, কাকে কলোনিয়ালিজম বলে, কাকে পোস্ট কলোনিয়ালিজম বলে, কাকে ফেমিনিজম বলে, জেন্ডার এবং সেক্সুয়ালিটি ডিফারেন্স কি, এই বিষয়গুলো সারা জীবনই তোমাদের কোনো না কোনো জায়গাতে কাজে লাগতে থাকবে। ফলে এগুলোকে জানতে হবে এবং বুঝতে হবে। না জানলে, না বুঝলে শুধু সাহিত্য পড়া নয়, সমাজ চেতনা, যে আমাদের যে সোশ্যাল কনসিয়াসনেস, সেটাই প্রপারলি ডেভেলপ করবে না। ফলে এগুলো জানা এবং বোঝাটা একান্তই দরকার। আশা করছি আমি তোমাদেরকে সিলেবাসের শুরুর দিকের কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো কেমন করে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে সেগুলো নিয়ে আশা করছি বোঝাতে পেরেছি। পরেও অনেক কথাই বলবো আর কি, যখন মানে ক্লাসের মধ্যে সরাসরি চলে যাব। বলো তোমাদের এই এতদূর অবধি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, বলো। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, তাই তো? বেশ, আশা করছি এর পরে অনেক ধরনের প্রশ্ন থাকবে। আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার করছি? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, পাচ্ছি। বেশ,
বেশ, তাহলে মোটামুটি শুরু করি বিষয়টা কি। আচ্ছা, একটু স্ক্রিনের দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে যে ডিএসসি 3 তে লেখা আছে লিটারারি থিওরি। হোয়াট ইজ লিটারারি থিওরি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা মোটামুটি শুরু করব। তোমাদের সিলেবাসে রয়েছে মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম এন্ড পোস্ট কলোনিয়াল স্টাডিজ। এই চারটে জিনিস তোমাদের সিলেবাসে রয়েছে। এই জিনিস সেকশন এ তে আছে মার্কসিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম, সেকশন বি তে আছে ফেমিনিজম এন্ড পোস্ট কলোনিয়াল স্টাডিজ। এর ফলে ন্যাচারালি এখানে তোমরা খুঁজতে পারবে যে কোনটা ডিটেইলড কোনটা নন ডিটেইলড। ডিটেইলড বা নন ডিটেইলড আলাদা করে মেনশন করা নেই, কারণ এগুলো টেক্সট নয়। ফলে আলাদা করে কোনটা ডিটেইল আর কোনটা নন ডিটেইলে পড়বে মেনশন করা নেই, প্রত্যেকটাই ডিটেইলেই পড়তে হবে। এখানে কয়েকটা টার্ম দেওয়া আছে, সিলেবাসটা বড় ছিল, আমরা সিলেবাসটা ছোট করেছিলাম সিলেবাস কমিটি মিটিং। এখানে বলা আছে যে মার্কসিজমে কি পড়বে, জেনিওলজি এন্ড ডেফিনিশন। জেনিওলজি মানে কোন একটা সাবজেক্টের এভলিউশন, হাউ দ্য সাবজেক্ট বিগিনস and what is the various roots of that subject. Genealogy actually basically means family tree, একটা পরিবারতন্ত্রের মধ্যে তার এভলিউশন কেমন করে বিবর্তন হয়, তার বাবা কাকা দাদু, এটা বোঝাতে আমরা জেনিওলজি কথাটা ইউজ করি। সো বেসিক্যালি জেনিওলজি মিন্স হাউ ইট বিগিনস এন্ড ইটস ডেফিনিশন। এবং দেখবে এখানে একটা করে কি টার্ম দেওয়া আছে, একটা না তিন চারটে করে। মার্কসিজমের ক্ষেত্রে ক্লাস কাকে বলে, বেস এন্ড সুপার স্ট্রাকচার কাকে বলে, ডায়ালেকটিক্স কাকে বলে, ইন্টারপেলেশন কাকে বলে। পোস্ট স্ট্রাকচারালিজমের ক্ষেত্রে লোগোসেন্ট্রিজম কাকে বলে, বাইনারিজ, ডিকনস্ট্রাকশন, হাইপাররিয়েলিটি, সিমুলেশন। ফেমিনিজমের ক্ষেত্রে ফ্যালোসেন্ট্রিজম, অ্যান্ড্রোগাইন, সেক্স এন্ড জেন্ডার, এ ক্রিচার ফেমিনাইন। পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর ক্ষেত্রে ইম্পেরিয়ালিজম এন্ড কলোনিয়ালিজম, ওরিয়েন্টালিজম, নেশন এন্ড ন্যাশনালিজম, ডায়াসপোরা কাকে বলে। এইগুলো একটু ভালো করে তৈরি করতে হবে, কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে। মাথায় রেখো, থিওরি এমন একটা জিনিস যেটা ঠিক মুখস্থ করে তোমরা কাজ করতে পারবে না। তার কারণটা যদি যতক্ষণ না তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো ততক্ষণ অবধি তোমরা জিনিসটা নিয়ে লিখতে পারবে না, বা একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে বিষয়টা নিয়ে তোমরা এগোতে পারবে না। ফলে কিন্তু তোমাদেরকে এই কনসেপ্টগুলো, আইডিয়াগুলো খুব ভালো করে লিটারারি থিওরিতে বুঝতে হবে। না বুঝলে এইগুলো নিয়ে বেশি দূর এগোনো মুশকিল। বেশ, এত কিছু বলার পরে এবার আমি আসছি হোয়াট ইজ লিটারারি থিওরি, হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লিটারারি থিওরি, সেই বিষয়টাতে। তার আগে আমাকে তোমরা বলো, আমি যদি লিটারারি থিওরি কথাটা এখানে লিখি, লিটারারি থিওরি, what is there are two terms which are hidden in this particular coinage, and these two terms are literature and then there is theory, right? এবার আমাকে তোমরা একটা প্রথম জিনিস বলো যে কাকে লিটারেচার বলে। what is literature, what is the definitional scope of literature, কাকে সাহিত্য বলে একটু বলো, মানে যেমন করে হোক অল্প অল্প করে বলার চেষ্টা করো। What is literature according to you? Anyone in the class? বলা উচিত, বলো, 5th সেমিস্টার। এই সৃজনী বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, লিটারেচার বলতে তো কোনো মানে কোনো জিনিসকে, কোনো ঘটনাকে তো ভালো করে যখন আমি সাহিত্যের মাধ্যমে তুলে ধরবো, মানে দুটো জিনিস, একটা হচ্ছে সায়েন্টিফিক আর একটা লিটারেচার। এবারে সায়েন্টিফিক ভাবে একটা জিনিসকে তুলে ধরা হয়, আবার সেই সেম জিনিসকে আবার লিটারেচারের মাধ্যমেও তুলে ধরা হয়। Right. So basically what is literature? Literature at the basic, at the core of its heart, it's basically a creative activity, right? It's basically a creative form of writing. So literature is a creative form of writing, or a kind of creative activity which tries to record
or which tries to tell the tales of our society. There should be social records in literature. There can be, literature always tries to preserve our human emotions. আমাদের মানুষের emotions, and emotions are very important. Emotions like love, emotions like greed, emotions like human energy, emotions like for example human sorrow, মানুষের দুঃখ. All these things are getting recorded in literature. So literature is a kind of social record. At the same time, there should be the political, it should record the political events. So it's also a literature is also records the contemporary political movements as well as contemporary cultural movements. মাথায় রাখতে হবে literature, music and literature are very much well connected with one another. Literature is very much well connected with the idea of the drama, নাটক. ফলে literature is a creative activity which tries to record the various historical, social, political, cultural incidents and happenings across the world. And most importantly, it tries to preserve the abstract human emotions. Why they are abstract? Because you cannot count the amount of sorrow. ওই জন্যই এটা অ্যাবস্ট্রাক্ট, এটাকে আলাদা করে গোনা যায় না, ধরা যায় না। অ্যাবস্ট্রাক্ট হিউম্যান ইমোশনস লাইক ন্যাশনালিজম, আমি আমার জাতিকে কতটা ভালোবাসি বোঝা যায়, আমি একটা মানুষকে কতটা ভালোবাসি। সো all these emotions, all these kind of human emotions like sorrow, like energy, like love, like greed, এইগুলোকে লিটারেচার প্রিজার্ভ করে। ফর এক্সাম্পল, তোমরা অলরেডি পড়েছো তোমাদের সিলেবাসের মধ্যে রেপ অফ দ্য ল। ইটস আ গ্রেট টেক্সট, অ্যাবসলিউটলি গ্রেট টেক্সট। অনেকেই বলে যে ইট প্রিজার্ভস দ্য 18th century হিউম্যান ইমোশন। তোমরা যখন রেপ অফ দ্য ল পড়ছো তোমরা জানতে পারছো যে 18th century সোসাইটি কিরকম ছিল। রেপ অফ দ্য ল, দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ প্যারাডক্সিক্যাল এন্ড হাইপারবোলিক ইন নেচার। কখনো লকের কি রেপ হয়, আদৌ কি সম্ভব? এই যে সেই সময়কার 18th century সোসাইটি, বেলিন্ডা নিজেকে সাজাচ্ছে, ডেকোরেটিং হারসেলফ throughout the entire mock epic poem. Alexander Pope describes the contemporary London societies. সেই সময়কার কফি হাউসেস কে ডেসক্রাইব করছেন রেপ অফ দ্য ল কে থ্রু দিয়ে। কেমন করে সেই সময়কার জাজেরা অ্যাপিয়ার করতো লন্ডনের রাস্তায়, তার ডেসক্রিপশন করছে। ফলে রেপ অফ দ্য ল ইজ a great description of the contemporary enlightenment society. LIGHTENMENT। একই রকম ভাবে তোমরা যে কোনো একটা টেক্সট নাও, ফর এক্সাম্পল মহাভারতা, দ্য গ্রেট এপিক পোয়েম মহাভারতা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেম্পোরারি সোসাইটি ডেসক্রিপশন, দ্রৌপদীর রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য কন্টেম্পোরারি পেট্রিয়ার্কি, তার বিপক্ষে তিনি কথা বলছেন। ফলে সাহিত্য কি করে? সাহিত্য তো শুধুমাত্র সাহিত্য নয়, সাহিত্য এক ধরনের সমাজ চেতনার কথা বলে। সাহিত্য কি করে? সাহিত্য ইতিহাসের কথা বলে, সাহিত্যর সংস্কৃতির কথা বলে। So literature is not only a self-contained subject, it is a multidisciplinary subject, যেটা আমরা এই লিটারারি থিওরিতে বারবার দেখার চেষ্টা করব। লিটারেচার ইজ নট অনলি লিটারেচার। এতদিন তোমরা পড়েছো সাহিত্যকে শুধুমাত্র সাহিত্যের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করেছো, তা কিন্তু নয়। It is connected with history, it is connected with contemporary politics. Rape of the Lock is very much intertwined with the contemporary politics, কারণ সেই সময়ের লর্ড পিটারের সোশ্যাল স্ট্যাচার অ্যান্ড অ্যারাবেলা ফার্মারের সোশ্যাল স্ট্যাচার, দুটো ফ্যামিলির মধ্যে যে কনফ্লিক্ট, সেটা আমরা রেপ অফ দ্য লকে দেখতে পাচ্ছি। For example, you have read in the 4th semester Gulliver's Travels. It's a great political satire. It's a satire of the contemporary, on the contemporary England, on the Whigs and the Tories. তাদের দুটো পলিটিক্যাল পার্টির যে কনফ্লিক্ট, সেটাকে গালিভার্স ট্রাভেলস এর মধ্যে দেখানো হচ্ছে। ফলে সাহিত্য হচ্ছে সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, এগুলোর একটা সংমিশ্রণ। এই বিষয়গুলো, whether be it politics, whether be it history, whether be it cultural activities, how they are embedded inside literature.
কেমন ভাবে সাহিত্যের মধ্যে বিষয়গুলো ঢুকে রয়েছে সেইগুলো থিওরির মাধ্যমে, যে থিওরিগুলো আমরা পড়বো সেগুলো প্রত্যেকটাই ফিলোসফিক্যাল ইন নেচার, সামটাইমস দে আর প্রোডাক্ট অফ দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঐতিহাসিক ঘটনার ফসল, সেগুলো আমরা দেখতে পাবো। ফর এক্সাম্পল, romanticism is definitely a historical development on the French Revolution. Without French Revolution there cannot be any romantic movement in literature. সেরকম Marxism is definitely a development of the socialism or contemporary protest against the capitalism. কেমন করে এই জিনিসগুলো সাহিত্যের মধ্যে মিশে গেছে। সাহিত্য তো আকাশে তৈরি হচ্ছে না, সাহিত্য তো এই মাটিতেই তৈরি হচ্ছে, এই পৃথিবীতে তৈরি হচ্ছে, এই সমাজে তৈরি হচ্ছে। তো সেই সময়কার সমাজ, সেই সময়কার সাহিত্য, সেই সময়কার যেটা একটু শ্রীগরি বললো বিজ্ঞান, ডেফিনেটলি সায়েন্স, ফিলোসফি অফ সায়েন্স এর খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেগুলো কেমন করে এই বিষয়গুলোর মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা একটা থিওরিটিক্যাল রিডিং অফ আ লিটারারি টেক্সট আমাদের সামনে আনার চেষ্টা করবে। লিটারেচার হচ্ছে এই, তোমরা বলতে পারো এই যে আসল জলটা, যে জলটা এই বোতলের মধ্যে রয়েছে, লিটারারি থিওরি আমরা এটাকে বোতল বন্দি করে প্যাকেজ করে তোমার সামনে আনছি। অলওয়েজ রিমেম্বার, it always begins with literature. সবসময় সাহিত্য দিয়েই পুরোটা শুরু হয়, নট উইথ দ্য থিওরি। আমি একটু পরিষ্কার করে বললে বুঝতে পারবে। তোমরা কি কেউ জানো যে প্রথম লিটারারি ক্রিটিসিজম বা লিটারারি থিওরি, আমি পরে আসছি কাকে ক্রিটিসিজম বলে কাকে লিটারারি থিওরি বলে। ফার্স্ট টেক্সট অন লিটারারি ক্রিটিসিজম, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ ইট? প্রথম লিটারারি ক্রিটিসিজমের টেক্সট কেউ জানো? জানা উচিত, নাম শুনেছো নিশ্চয়ই, বলো। এনিওয়ান? সৃজনী কিশোর, অর্পিতা পৌলমী, the first literary criticism text? Aristotle's Poetics. The Poetics written by Aristotle, published around 332 BC. দেখে নাও, বিখ্যাত টেক্সট। একজন মানুষ যিনি সারা জীবন বায়োলজি নিয়ে লিখেছেন, পলিটিক্স নিয়ে লিখেছেন, তিনি আবার পোয়েটিক্স নিয়েও লিখেছেন। তোমরা এটার নাম অবশ্যই শুনেছো, কারণ তোমরা ইডিপাস রেক্স পড়েছো, কারণ ট্র্যাজেডির ডেফিনেশন দিতে গিয়ে তোমরা ডেফিনেটলি অ্যারিস্টটলস পোয়েটিক্স কে দেখেছো। It's a earliest surviving works on the dramatic theory and perhaps the first extant philosophical treatise to focus on literary theory. প্রথম সাহিত্য তত্ত্ব, সাহিত্যকে কেমন ভাবে পড়ে যেতে পারে, how literature can be read. Literary theory is nothing but a speculative instrument of how literature can be read. Speculative মানে imaginative, আমি আমার নিজের মতো করে একটা তত্ত্ব বার করে সেটাকে খাড়া করে কেমন করে পড়তে হবে সাহিত্যকে সেটা দেখাবার চেষ্টা করছি। ক্লিয়ার? সো তোমরা এবার আমাকে একটা জিনিস বলো যে অ্যারিস্টটলের পোয়েটিক্স কি নিয়ে, হোয়াট ইজ রিটেন ইন অ্যারিস্টটলস পোয়েটিক্স? এই বলা উচিত, আমি বলেছিলাম তোমরা সব ভুলে। স্যার বলো দিশা। ক্যাথারসিস অফ ইমোশনস বলে একটা কথা ছিল। হ্যাঁ, কাছাকাছি যাচ্ছে, এই তো আস্তে আস্তে করছে, সবই বাড়িতে গিয়ে ভুলে গেছো মনে হচ্ছে, কিন্তু কি হোয়াট ইজ ইট অ্যাবাউট? সো পোয়েটিক জাস্টিস যেটা, বাট এন্ড বেসিক্যালি ইট ইজ অ্যাবাউট the various genres of drama, like comedy, like tragedy. What is tragedy? What is comedy? What is epic? It defines for the first time various literary genres. It's dramatic theory. Yes, definitely it is dramatic theory, and for the first time it talks about these various genre and on which texts it is based upon. কোন টেক্সটের উপর বেস করা? তোমাদের সিলেবাসে বিখ্যাত টেক্সটের একটা বড় অংশকে নিয়ে আলোচনা করা হয়েছিল পোয়েটিক্সে ফার্স্ট সেমিস্টারে। কোন টেক্সট? এটা বলতে না পারলে ওডিপাস দ্য রেক্স, ওডিপাস দ্য কিং হবে। রেপ অফ দ্য লক লেখা হচ্ছে 1714 আর এটা লেখা হচ্ছে মানে 335 BC,
কি করে রেমতের লগ হবে? দিশা বলে দিয়েছে, এটা হচ্ছে ইডিপাস রেক্স কে নিয়ে। And Oedipus Rex is a great Greek tragedy written by Sophocles. তোমরা জানো ইডিপাস রেক্স লেখা হচ্ছে কত সালে? দেখি আজকে মানে টেস্ট হচ্ছে কার কিছু মনে আছে কিনা। কত সালে লেখা হচ্ছে প্রথম ইডিপাস রেক্স? বলো। সব ভুলে গেছে, সব ভুলে গেছে। 429 বিসি ইডিপাস রেক্স লেখা হচ্ছে। রেক্স মানে কি? কিং, ইডিপাস দ্য কিং। আর অ্যারিস্টটলস পোয়েটিক্স লেখা হচ্ছে 335 বিসি পোয়েটিক্স। তার মানে কি সবসময় সাহিত্য আগে, তারপরে থিওরি। ইডিপাস রেক্স লিখেছে সফোক্লিস। আরো দ্য গ্রেট গ্রিক ড্রামাটিস্ট লাইক সফোক্লিস, সফোক্লেস, ইসকাইলাস, Euripides. These are the three great Greek tragedians. এদের ড্রামার উপরে ভিত্তি করে এরা প্রত্যেকেই ডায়োনাইসাসের ফেস্টিভ্যালের মধ্যে এই ধরনের ড্রামা লিখেছিল। এদের ট্র্যাজেডির উপরে ভিত্তি করে এদের ট্র্যাজেডির স্ট্রাকচার কি তাই নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথমবার পোয়েটিক্সে। বুঝতে পেরেছো? ফলে পোয়েটিক্স ইজ দ্য ফার্স্ট example of the dramatic theory. কি কি আলোচনা করা হয়েছিল? What is the definition of a tragic hero? Tragic hero কাকে বলে? What are the various features of the tragedy? Tragedy এর মধ্যে কি থাকবে? There should be a great a tragic hero. There should be the element of the hubris. Hubris মানে কি? Hubris মানে হচ্ছে excessive pride. Hamartia মানে tragic flaw. Peripetia মানে কি? Reversal of the fortune. And there should be anagnorisis মানে কি? Discovery or self recognition, যেটা প্রত্যেকটা ইডিপাস রেক্সে ঘটছে। ইডিপাস রেক্সে যে মেন ট্র্যাজিক হিরো, সে প্রথমবার ডিসকভার করছে how he has killed his own father and married his own mother. এই জিনিসটার আলোচনা এগুলো প্লটে ছিল। এগুলো তো নিয়েই পুরো প্লটটা। বেসিক্যালি এগুলো these are the elements of the tragedy. এইগুলো নিয়ে প্রত্যেকটাই আলোচনা করেছে পোয়েটিক্স। এন্ড ফাইনালি দ্য ক্যাথারসিস means the purgation or the purification of these emotions. যখন একজন রিডার এটাকে একজন থিয়েটার গোয়ার আর অডিয়েন্স যখন প্রথমবার ইডিপাসকে সামনে দেখছে, তার দেখার পরে তার মধ্যে এই পার্গেশন এন্ড পিউরিফিকেশন অফ দ্য ইমোশন হচ্ছে। কেন হচ্ছে? ওয়াই purgation and purification of pity and the fear? Why pity? Because Oedipus কে দেখে সে বুঝতে পারছে Oedipus একজন ভালো মানুষ, a good man. এর ফলে তার মধ্যে সিম্প্যাথি এসে, যদি আমিও এই ভুলটা করি, আইডেন্টিফিকেশন থেকে পিটির জন্ম। and fear একই কারণে, যদি আমি এই ভুলটা করবো না তো আমার জীবনে, এখান থেকে ভয়। ফলে এখান থেকে ফাইনালি ক্যাথারসিস বেরোচ্ছে। ফলে আগে লেখা হচ্ছে লিটারেচার প্রায় 100 বছর আগে, 429 before Christ, and the poetics, the earliest surviving works of the dramatic theory, and perhaps the first philosophical treatise on literary theory, is Aristotle's Poetics. It discusses the definition of the tragedy, about the comedy, about what is lyrical poetry, about epic. Epic মানে কি? মহাকাব্য। Example of the epic, মহাভারত। এই বিষয়গুলোর বেসিক ডেফিনেশন কি? কমেডি, what is the basic definition? It should evoke the idea of the humor, the idea of the comic sense of the humor. কিভাবে হবে? It can be through ridicule, it can be through satire, বিদ্রুপের মধ্যে দিয়ে হতে পারে, কাউকে ছোট দেখিয়ে হতে পারে, but it should ends with reconciliation. While tragedy ends with death and destruction, comedy should end with the reconciliation of all the characters. সমস্ত চরিত্রের মিলন দিয়ে কমেডি শেষ হবে। ট্র্যাজেডি যেখানে ঘৃণা দিয়ে, ধ্বংস দিয়ে শেষ হচ্ছে, কারণ মৃত্যু দিয়ে শেষ হচ্ছে, এবং there is a promise for the new world order, আবার নতুন করে সবকিছু তৈরি হবে, তাই দিয়ে যেখানে ট্র্যাজেডি শেষ হচ্ছে, কমেডি কিন্তু রিকনসিলিয়েশন দিয়ে শেষ হচ্ছে। ফলে প্রথম লিটারারি থিওরির এক্সাম্পল কি? পোয়েটিক্স। মনে থাকবে?
হ্যাঁ স্যার। বেশ, এইবার আমরা লিটারারি থিওরির ডেফিনেশনে আসছি। কাকে লিটারারি থিওরি বলে আমি মোটামুটি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কাকে বলে, কারণ সাহিত্য আকাশ থেকে তৈরি হয় না, সাহিত্য কালচার, হিস্ট্রি, পলিটিক্স, সায়েন্স, এই সবকিছুর সংমিশ্রণ, ইমোশনস। সো বেসিক্যালি লিটারারি থিওরি ইজ very important words, systematic study of the nature of the literature, literature এর প্রকৃতি কোন পার্টিকুলার পিরিয়ডে লেখা হচ্ছে। Rape of the Lock is different from Paradise Lost because Rape of the Lock is written in the 18th century period and Paradise Lost is written in the Restoration period or the Puritanic period. দুটো স্পিরিটই আলাদা সাহিত্যের। ফলে nature of the literature and of the methods of the literary analysis, সাহিত্য বিশ্লেষণ কেমন করে হবে, আমি সাহিত্যকে কোন চোখে দেখব, that is literary theory. So again, literary theory, always remember, is the systematic study of the nature of the literature and the methods of the literary analysis. Literary theory always involves the idea of hermeneutics. Hermeneutics মানে কি বলো? অনেকগুলো নতুন শব্দ শেখাবো, সেই শব্দগুলো কিন্তু আমার সঙ্গে শিখতে হবে, আমি জিজ্ঞেস করে যাবো এই শব্দগুলো। আমি বারবার বলছি, 6th semester is difficult, it's much more difficult than the other previous semesters. ফলে এই সেমিস্টারে অনেক কিছু নতুন কিছু শেখাও যাবে। ফলে যদি আমার সঙ্গে তোমরা থাকো মোটামুটি অনেক নতুন ওয়ার্ডস অ্যাটলিস্ট শিখতে পারবে, এতটুকু গ্যারেন্টেড। সমাজ চেতনা বা অন্যান্য ইতিহাস নিয়ে তো আলোচনা করবোই, কারণ লিটারারি থিওরি শুধু সাহিত্য দিয়ে হয় না, আর অনেক কিছু দিয়ে হয়। ফলে সেইগুলো তো আলোচনা চলতে থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর নতুন ওয়ার্ডসও পাবে। এই হারমেনিউটিক্স মানে কি বলো? HERMENEUTICS, what is the meaning of hermeneutics? বলো। Hermeneutics means study of interpretations, ব্যাখ্যাবাদ। একটা টেক্সটকে আমি কিভাবে দেখছি, তার কেমন করে ব্যাখ্যা দেব, সেটা হারমেনিউটিক্স বলে। আমরা একবার উইকিপিডিয়ার ডেফিনিশন দেখে নেওয়ার চেষ্টা করব। এই যে একটু বলছিলাম লিটারারি অ্যানালিসিস কেমন করে বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণ হারমেনিউটিক্স এর মধ্যে দিয়ে হয়। সো hermeneutics is the theory and the methodology of interpretation, how we should interpret a text. A text is like a prism. একটা প্রিজম মানে যেরকম ফিজিক্সে তোমরা দেখো যে একটা কিউব যার মধ্যে দিয়ে আলো গেলে সে বিভিন্ন ধরনের ছটা রঙের ছটা প্রায় তোমরা বলতে পারো রামধনুর মতো বিভিন্ন রং তৈরি করে, ডিফারেন্ট ইট প্রক্রিয়েটস ডিফারেন্ট কালার্স। লিটারেচার তাই মহাভারতের সময়ের লোকজন একভাবে দেখতো, তারপরে মিডিয়াভাল পিরিয়ডে একভাবে দেখেছে, আমরা একভাবে দেখি। সো it's basically theory and the methodology of interpretation, especially in the interpretation of the biblical text, Bible literature, philosophical text, wisdom literature, মানে for example parable and fable like পঞ্চতন্ত্র, এই সব ফেবল, এগুলোকেও কিভাবে দেখবো সেগুলো হারমেনিউটিক্স বলে। হারমেনিউটিক্স কথাটা এসছে বেসিক্যালি গ্রিক গড হারমেস থেকে, HERMES। হারমেস ওয়াজ দ্য গ্রিক মেসেঞ্জার গড। তার কাজ ছিল নারদের মতো একটা জায়গাতে গিয়ে ইনফর্ম করা, আবার জিউসের কাছ থেকে হেরাকে ইনফর্ম করা, আবার হেরার থেকে অন্য কাউকে ইনফর্ম করা। যেরকম নারদ ঘুরতো মহাভারতের চারিদিকে, এই যে লোকের মুখে মুখে একটা কথাকে নিয়ে যাওয়া, সেখান থেকে হারমেনিউটিক্স কথাটার উৎপত্তি। হারমেনিউটিক্স মিনস ইন্টারপ্রিটেশন, কেমন ভাবে ব্যাখ্যা করব, ডিফারেন্ট ওয়েতে কেমন করে লিটারেচারকে ব্যাখ্যা করা যেতে পারে, হাউ লিটারেচার ক্যান বি সিন ইন ডিফারেন্ট লেন্সেস। একটা লিটারেচার এভাবে যখন আমি তোমাদের দিকে তাকাচ্ছি, একটা লেন্স পরে আছি, আমি যদি এই মুহূর্তে এই রাত্রির প্রায় 8টা বাজে, তখন যদি আমি সানগ্লাস পরে থাকি, আমি ডেফিনেটলি অন্ধকার দেখবো পুরো ঘরটাকে। ফলে আমি কিভাবে দেখছি তার উপরে কিন্তু সাহিত্যের কোয়ালিটি ডিপেন্ড করছে। আমি মহাভারতের দ্রৌপদীর চরিত্রকে কিভাবে দেখছি, আমি কি তাকে দেখছি এমন একজন নারী যাকে এতগুলো পুরুষ মিলে ভোগ করছে, নাকি আমি দেখছি
একজন নারী যে এই পেট্রিয়ার্কাল সোসাইটিতে নিজের নিজের কণ্ঠস্বর রেজিস্টার করছে, she is resisting against this kind of patriarchal and authoritarian society, এই মেল ডমিনেন্ট বিপক্ষে সে বিদ্রোহ ঘোষণা করছে। এই যে লেন্সটা, এই লেন্সটা তোমাদের প্রোভাইড করছে লিটারারি থিওরি। লিটারেচার লেখেন সাহিত্যিকেরা, those who are critic, যারা সাহিত্যের সমালোচক, তারা থিওরি ইনভেন্ট করেছে। and theory is multidisciplinary. Multidisciplinary মানে you should know this word, multidisciplinary মানে কি? and interdisciplinary বলো কি? when you are trying to mix different disciplines along with one another, it is called multidisciplinary. For example, যখন তুমি লিটারেচারের মধ্যে এসেনশিয়ালি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত কিছু আইডিয়াকে আনছো, তখন লিটারেচার মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে। বিভিন্ন ডিসিপ্লিনের সংমিশ্রণ হচ্ছে। দ্য ইন্টারফেস অ্যান্ড দ্য ডায়ালগ বিটুইন ভেরিয়াস ডিসিপ্লিনস ইজ হ্যাপেনিং ইন লিটারারি থিওরি। ফলে এই সাহিত্যের যে পাঠ, তাকে লিটারারি থিওরি বলে। সো সিন্স দ্য 19th century, 19 শতকের পর থেকে literary scholarship includes literary theory and considerations of intellectual history, moral philosophy, social prophecy, interdisciplinary themes relevant to how people interpret meaning. একটু পরে আমি বলবো বা পরের ক্লাসে বলবো যে শব্দ এবং মানে এই পৃথিবীতে কিভাবে বদলে যাচ্ছে। এই বদলে যাওয়া পৃথিবীতে মানে সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে, এবং সেই জন্যই আমাদের লিটারারি থিওরি ইন্টেলেকচুয়াল হিস্ট্রি, মরাল ফিলোসফি, সোশ্যাল প্রফেসি এই সব কিছুকে ইনভেন্ট করে। এবং হিউম্যানিটিজে, আমাদের যে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজের মডার্ন একাডেমিয়াতে পরবর্তীকালে এই লিটারারি থিওরিটাকে ক্রিটিক্যাল থিওরি বলা হয়। ক্রিটিক্যাল থিওরি স্পেসিফিক্যালি সোশ্যাল ফিলোসফির একটা অ্যাপ্রোচ, যেটা ফ্র্যাঙ্কফার্ট স্কুল ডেভেলপ করেছিল। কোন স্কুল আমি পরে বলবো, এখন এত জটিলতায় যাওয়ার দরকার নেই, বোঝাবো যখন বোঝাবো। ক্রিটিক্যাল থিওরি মানে ক্রিটিক্যালি, সমালোচনার দৃষ্টিভঙ্গিতে যখন আমি লিটারেচারকে দেখার চেষ্টা করছি। ফলে হাউ টু রিড আ টেক্সট, একটা টেক্সটকে কেমন করে পড়বো, সেই পদ্ধতির কথা এই লিটারারি থিওরি আমাদেরকে প্রথমবার শেখানোর চেষ্টা করছে। এই লিটারারি থিওরি বিভিন্ন স্কুল আছে, সেই স্কুলগুলোর কথা আমরা জানবো। এই যে একটু আগে তোমরা স্ক্রিনে দেখলে তোমাদের সিলেবাসের যে বিভিন্ন স্কুল, মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, তোমাদের সিলেবাসের মুশকিলটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজমে কিন্তু স্ট্রাকচারালিজম দেয়নি। তার মানে কি, স্ট্রাকচারালিজমটা পড়তে হবে, পড়ে পোস্ট স্ট্রাকচারালিজমে আসতে হবে, নাহলে কিছু বুঝতে পারবে না। ফলে আমি প্রথম থেকে শুরু করবো স্ট্রাকচারালিজম দিয়ে দিয়ে পোস্ট স্ট্রাকচারালিজমে আসবো। এই মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা সাহিত্যকে এই ডিফারেন্ট লেন্স দিয়ে তুমি কেমন ভাবে দেখবে, তুমি কেমন ভাবে ভিজুয়ালাইজ করবে। নিউ ক্রিটিসিজম, রাশিয়ান ফর্মালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, স্ট্রাকচারালিজম, মার্কসিজম, ফেমিনিজম, ফ্রেঞ্চ ফেমিনিজম, নিউ হিস্টোরিসিজম, এগুলো হচ্ছে সাহিত্যকে দেখার বিভিন্ন দৃষ্টিভঙ্গি। বলো, মনে থাকবে? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, আমি আজকের ক্লাসে শেষ করব কাকে লিটারারি থিওরি বলে, এবং পরের ক্লাসে আমি কাকে ক্রিটিসিজম বলে এবং কাকে থিওরি বলে তার ডিফারেন্সিয়েশন একটু বলবো। সো হোয়াট ইজ লিটারারি থিওরি? রিমেম্বার, কাকে থিওরি বলে, পরে তো লিটারারি থিওরি, কাকে থিওরি বলে? A theory is a speculative instrument
or an abstract level of discourse, যেটা থিওরিকে তো কোনোদিন মানে তোমার মানে প্র্যাকটিক্যাল লেভেলে যে প্রুফ করতে হবে তার কোনো মানে নেই। থিওরি অনেক সময় হাইপোথেটিক্যাল লেভেলও থাকতে পারে। সেজন্য ইট ইজ বেসিক্যালি এ স্পেকুলেটিভ ইনস্ট্রুমেন্ট। স্পেকুলেশন মিনস আমি কোনো একটা বিষয় নিয়ে স্পেকুলেট করছি, ইমাজিনারি কথা বলছি, বা সেই বিষয়টা হতে পারে কি হতে পারে না তাই নিয়ে আলোচনা করছি। সো ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট ডিসকোর্স। ডিসকোর্স মানে a kind of political thought, an ideology, IDEOLOGY, আদর্শ। মার্কসিজমের আদর্শ হতে পারে, সোশ্যালিজমের আদর্শ হতে পারে। তো এইরকম একটা আদর্শ বা ডিসকোর্স নিয়ে যখন আলোচনা করে তাকে থিওরি বলা হয়। থিওরি which attempts to formulate, conceptualize and generalize করে এটাকে। অর্থাৎ আমি ক্লাসকে যদি এই 5th সেমিস্টারের ক্লাসকে নিয়ে আমি কোনো থিওরি কথা বলার চেষ্টা করি, আমি যদি বলি 5th সেমিস্টারের ক্লাস খুব ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাহলে কিন্তু আমি দিশাকেও ব্রিলিয়েন্ট বলছি, কিশোরকেও ব্রিলিয়েন্ট বলছি, আবার অর্পিতাকেও ব্রিলিয়েন্ট বলছি, তাই তো? কিন্তু তাদের মধ্যে তো ডিফারেন্স কি, যে ডিফারেন্সটাকে আমি কিন্তু সবসময় রিকগনাইজ করছি না একটা থিওরিতে বলতে গেলে। ফলে থিওরি বলতে গেলে কিন্তু জেনারেলাইজেশন হবে, and it tries to talk about the underlying principles of certain phenomena। কোন একটা ঘটনার ভিতরে যে আন্ডারলাইং প্রিন্সিপল, তার ভিতরে কি ঘটছে সেটাকে জানার কথা থিওরি বলে। And furthermore, the general nature of the underlying principles is stressed, and one may thus deduce that theories, specifically literary theories, should be appropriable to a variety of texts, not only one। যদি একটা থিওরি আবিষ্কার করো যেটা একটা আন্ডারলাইং প্রিন্সিপলের কথা বলে, তাই অনেক ধরনের টেক্সটকে, মার্কসিজমে যেটা হয়, তুমি মার্কসিজম দিয়ে মহাভারতকে দেখতে পারো অন্যরকম চোখে, আবার তুমি ফেমিনিজম নিয়েও দেখতে পারো, নারীবাদ দিয়েও দেখতে পারো। বুঝতে পেরেছো? নারীবাদ দিয়ে তুমি দ্রৌপদীকে দেখবে, আর মার্কসিজম দিয়ে দেখবে মহাভারতে কিভাবে পুঁজিবাদকে বেশি করে বলা হয়েছে, রাজা রাজের কথা বলা হয়েছে বেশি করে, বলা হয়নি সাধারণ দরিদ্র খেটে খাওয়া কৃষকদের কথা। কুরুক্ষেত্রে যুদ্ধে যে মারা গেল অতগুলো সাধারণ মানুষ, তাদের কথা কি বলা হলো না? দ্য আনপ্রোনাউন্সড থিং অ্যাবাউট দ্য অর্ডিনারি পিপল, তার কথা মার্কসিজম বলবে। ফলে একটা টেক্সটকে হাজার রকম ভাবে দেখতে পারে লিটারারি থিওরি, এবং একটা লিটারারি থিওরি দিয়ে হাজার রকমের টেক্সটকে পড়া যেতে পারে। So what is theory? Theory is basically a speculative instrument or an abstract level of discourse which tries to formula তৈরি করার চেষ্টা করে, conceptualize, concept তৈরি করার চেষ্টা করে, and tries to generalize, কিছু general statement দেওয়ার চেষ্টা করে about the underlying principles of certain phenomena। কোনো একটা ঘটনার ভিতরে কি কি ঘটছে, তার কি কি জেনারেল ফিচার, সেটাকে বার করার চেষ্টা করে থিওরি। What is a literary theory? A literary theory is the ideas and the methods we use to interpret and analyze literature from variety of perspectives. This is the very important word, perspective. Perspective মানে কি? আমি কোন দিক থেকে ঘটনাটাকে দেখছি, কোন জায়গা থেকে পুরো বিষয়টাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। সো আমি যদি মার্কসিজম থেকে টেক্সটকে দেখি এভাবে দেখবো, ফেমিনিজম থেকে দেখলে এই থেকে দেখবো নারীদের সুরক্ষার কথা, নারীদের সিকিউরিটির কথা, রাইটস অফ দ্য উইমেন, ইমানসিপেশন অফ দ্য উইমেন, নারীদের স্বাধীনতার কথা, এগুলো দেখছি। আবার মার্কসিস্টরা দেখছে সাধারণ খেটে খাওয়া জনগণ, তাদের যে মার্জিনালাইজড ভয়েস, হারিয়ে যাওয়া ভয়েস, তার কথা। আবার স্ট্রাকচারালিজম দেখছে, কি দেখছে বলবো, সেই টেক্সটের যে বেসিক স্ট্রাকচার তার কথা। আবার পোস্ট স্ট্রাকচারালিজম এই বিষয়টাকে পুরো ভেঙে ফেলার চেষ্টা করছে। আবার কলোনিয়ালিজম দেখছে যে কেমন করে এখানে অত্যাচারিত, এক্সপ্লয়েটেড, কেউ কি অত্যাচারিত হচ্ছে, মানে কোনো একটা গ্রুপ অফ পিপল কি এদেরকে কলোনাইজ করার চেষ্টা করছে, যেগুলো অবশ্যই আমরা কলোনিয়াল টেক্সটের ক্ষেত্রে দেখতে পাবো। মহাশ্বেতা দেবীর টেক্সট তোমরা অলরেডি পড়েছো, তোমরা দেখেছো যে সেখানে একজন নারীর উপরে অত্যাচার, সেটা ফেমিনিজম দিয়েও পড়া যেতে পারে, আবার পোস্ট কলোনিয়ালিজম দিয়েও পড়া যেতে পারে। তো সেগুলো কিভাবে পড়া যেতে পারে, এই ডিফারেন্ট পার্সপেক্টিভ, সেই যে যে মানুষগুলো যারা থিওরিটাকে ইনভেন্ট করেছে, সেই থিওরি একটা নিজস্ব পার্সপেক্টিভ, যেটা স্ট্যান্ড পয়েন্ট আছে, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে ডিসকোর্সটাকে দেখার চেষ্টা করছে।
It opens up the possibilities of what literature can mean to the reader. Possibilities অনেকগুলো সম্ভাবনা, একটা সম্ভাবনা নয়, একটা টেক্সটকে একটা ভাবে নয়, 10 রকম ভাবে দেখার যে প্রচেষ্টা, সেটা লিটারারি থিওরি করে। So it opens up the possibilities of what literature can mean to the reader, and for the literary theoretician, the reader is the most important thing, not the writer. আমরা পরে দেখবো reader response criticism এ, যেখানে the writer, the death of the author, অথরের প্রায় মৃত্যু ঘটছে। যে মুহূর্তে একজন অথর একটা লিটারারি টেক্সট ক্রিয়েট করছে, হি ইজ ক্রিয়েটিং দ্য এন্টায়ার টেক্সট ফর দ্য রিডার, পাঠকের জন্য। লিটারারি থিওরি ইজ ফর দ্য রিডার, পাঠক কেমন ভাবে দেখছে এই সাহিত্য কর্মকে। সো ক্রিটিসিজম বা লিটারারি ক্রিটিসিজম acts as a lens for the reader to see a text through different perspectives. যেটা বললাম, এই লেন্স দিয়ে তুমি কেমন ভাবে দেখছো সেই দেখার যে প্রচেষ্টা, সেটা প্রথমবার লিটারারি থিওরি করছে। ইটস বেসিক্যালি আ টুল বক্স ফর এক্সপ্লেনিং এন্ড ইন্টারপ্রেটিং লিটারারি টেক্সট। এটা প্রায় টুল বক্সের মতো। টুল বক্স কি তোমরা জানো? তোমাদের বাড়িতে যদি ইলেকট্রিক মিস্ত্রি আসে, ডিফারেন্ট টুল নিয়ে আসে, কেমন করে ঠিক করবে আলো পাখা। তোমারও তাই, একটা লিটারারি টেক্সট যখন পড়ছো, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে পড়ছো, ফলে যন্ত্রগুলোকে তোমাকে সাপ্লাই করছে। কোন সোশ্যাল পার্সপেক্টিভ থেকে দেখছো, কোন কালচারাল পার্সপেক্টিভ থেকে দেখছো, সেই যন্ত্রগুলোকে তোমাকে সাপ্লাই করছে, টুল সাপ্লাই করছে লিটারারি থিওরি। বলো পরিষ্কার কিনা? পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার। বেশ। সো দিস ইজ লিটারারি থিওরি। আমি এখনো যেহেতু আরো 2-3 মিনিট বাকি আছে, একটু অল্প করে ক্রিটিসিজম কাকে বলে আর থিওরির মধ্যে ডিফারেন্স কি বলে আজকের ক্লাস শেষ করছি। মাথায় রাখবে? বলবো? বলো বলো প্লিজ বলো। ক্রিটিসিজম মানে তো সমালোচনা, মানে লিটাল। বলো 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 স্যার বলো। হ্যাঁ স্যার, থিওরি মানে সে লিটার মানে কোনো একটা পার্টিকুলার পিস নিয়ে ব্যাখ্যা করা হবে, কিন্তু ক্রিটিসিজম মানে সেটাকে নিয়ে সমালোচনা করা হবে, তার ভালো গুণ খারাপ গুণ সবাই যে একমত হবে সেরকম কিছু না। রাইট রাইট রাইট। আরো যেমন স্যার আমাদের বলো 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 স্যার, যেমন আমাদের নবজাগরণের যে ঘটেছিল আমাদের ইংরেজ শাসনের আমলে, তখন তার পক্ষে কেউ বলেছে যে হ্যাঁ সেটা ইংরেজরা আসার ফলে আমাদের ভারতবর্ষে নবজাগরণ হয়েছে। তার বিপক্ষে যেমন বলেছে, তার মানে সপক্ষে বলেছে, সেরকম তার বিপক্ষেও বলেছে। তো এই সপক্ষে বিপক্ষে বলার ব্যাপারটাই হচ্ছে ক্রিটিসিজম। খানিকটা খানিকটা অনেকটাই ঠিকই বলেছো। একটা জেনারেল পার্থক্য আছে, পার্থক্যটা কি বলে দিচ্ছে। পার্থক্যটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম ক্যান বি অন এ পার্টিকুলার টেক্সট। মানে ফর এক্সাম্পল, আমি অরিন্দম ঘোষ, আমি ঠিক করলাম বুড়ো শালিকের ঘাড়েরও বা একে কি বলে সভ্যতা বা ওয়ার্ডসওয়ার্থের কোনো একটা পার্টিকুলার টেক্সটের নিয়ে একটা পিস লিখবো, এবং সেই পিসটা আমার ব্যক্তিগত পার্সোনাল সাবজেক্টিভ ওপিনিয়ন থাকবে, তখন সেটা ক্যান বি সাইটেড অ্যাজ এ লিটারারি ক্রিটিসিজম or critical thinking on a particular piece of the literature. কিন্তু লিটারারি থিওরি হচ্ছে তখন যখন একটা বিশেষ ধরনের পলিটিক্যাল ইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছি আমি, when I am taking a particular standpoint which is political and social in nature. For example, Marxism. Marxism কাকে বলে সেটা নিয়ে পরে আসবো, কিন্তু মার্কসিজম মানেই হচ্ছে আমি বেসিক্যালি খেটে খাওয়া সমাজের শ্রমিক সম্প্রদায়, those who don't have the 4 important factors of production like land, labor, capital and organization, যাদের নেই এই 4টে জিনিস, তাদের পক্ষ নিয়ে ক্যাপিটালিজমের বিপক্ষে কথা বলছি। এই পার্টিকুলার থিওরিটিক্যাল লেন্স দিয়ে আমি যখন কোনো একটা পার্টিকুলার টেক্সটকে দেখছি, ধরা যাক আমি এক্সাম্পল দিয়ে বলছি, তোমাদের মহেশ যে টেক্সটটা তোমাদের সিলেবাসে ছিল 5th সেমিস্টারে, নন ডিটেল টেক্সট, সেখানে দেখানো হচ্ছে গফুরের ওপরে কিভাবে সেই সময়কার সামাজিক অত্যাচার, সে কেমন ভাবে মার্জিনালাইজ, সে কেমন ভাবে নিজের ভয়েসটাকে সামনে আনতে পারছে না, এর ফলে তার গরুর মৃত্যু ঘটছে, একজন অ্যানিমেল, একটা অত্যন্ত ইনোসেন্ট অ্যানিমেলের মৃত্যু ঘটছে। এই
সোশ্যাল মানে এই সোশ্যাল প্রেশারের কারণে এটা কিন্তু মার্কসিস্ট লেন্স দিয়ে পড়া যেতে পারে যে সেই সময়কার বাঙালি জমিদার, সেই সময়কার জমিদারদের যে বিরাট বড় প্রভাব প্রতিপত্তি এবং সাধারণ চাষিদের ওপরে তার যে ভয়ঙ্কর খারাপ প্রভাব, evil effects, the exploitative nature of the contemporary zamindari system. It reveals, it unravels about that zamindari system. Mahesh, Sharatchandra Chattopadhyay's text, it can be read through the lens of a Marxist criticism. এবার যখন আমি মার্কসিস্ট থিওরি বলছি তখন কিন্তু একটা থিওরি হয়ে যাচ্ছে। কেন থিওরি হচ্ছে? তার কারণটা হচ্ছে এটা একটা পার্টিকুলার সোশিও পলিটিক্যাল ডিসকোর্স নিয়ে বলছে। মার্কস যে ইংল্যান্ডে বসে 1880 দশকে একটা থিওরি ইনভেন্ট করেছে, সেটা দিয়ে 1971 সালে আমাদের নক্সালাইট মুভমেন্ট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা দিয়ে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের কোন টেক্সটটাকে আমরা ইন্টারপ্রেট করছি সেই থিওরির পার্সপেক্টিভে। যখন আমি সেই থিওরি দিয়ে অন্য সময়ে, অন্য জাতিতে, অন্য হিস্টোরিক্যাল টাইমে একটা টেক্সটকে দেখার চেষ্টা করছি, লেন্স দিয়ে দেখার চেষ্টা করছি, তখনই সেটা থিওরি হচ্ছে। ক্রিটিসিজম ক্যান বি মাই স্ট্যান্ডঅ্যালোন সাবজেক্টিভ ভিউ পয়েন্ট অন এ পার্টিকুলার টেক্সট। আমি যদি এখন অর্পিতা নন্দীর লেখা কোনো একটা টেক্সট নিয়ে সাহিত্য সমালোচনা করি, এর সাহিত্য গুণ, এর খারাপ দিক এটা নিয়ে বলি, সেটা লিটারারি ক্রিটিসিজম হবে। থিওরিতে পুরো জায়গাটা বদলে গেছে। থিওরিতে একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে, ফর এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক তোমরা আমি একটা এক্সাম্পল এর চেষ্টা করছি। ধরা যাক তোমাদের দ্রৌপদী is a great text about how a particular government is trying to oppress this Naxalite movement. যখনই আমি এটাকে একটা ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে দেখছি দ্রৌপদী, যাকে দ্রৌপদী বলে ডাকছে, এই দ্রৌপদী এবং দ্রৌপদী বাইনারি, সেই মহাভারতের যে দ্রৌপদী চরিত্রটাকে দ্রৌপদী কেন সাবভার্ট করছে। এই যে একটা আর্য, একটা সো কল্ড পিওর ব্লাড, বিশুদ্ধ রক্তের একটা নারী চরিত্র, তাকে একটা খেটে খাওয়া সাধারণ ট্রাইবাল কমিউনিটির মেয়ে, সেই কনসেপ্টটাকে অ্যাটাক করছে এবং গভর্নমেন্টকে অ্যাটাক করছে। কনসেপ্ট অফ দ্য পাওয়ার, রেজিস্ট্যান্স, ক্ষমতা, নারীর ক্ষমতা, এতগুলো মানুষকে সে মেরে ফেলছে। সেটা যদি ফেমিনিস্ট ভিউ পয়েন্ট থেকে আমরা দেখার চেষ্টা করি তখন সেটা থিওরি হচ্ছে। কারণ থিওরিটিক্যাল ভিউ পয়েন্ট একটা টেক্সটকে একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? বেশ, হ্যাঁ ক্লিয়ার। সো what is literary? বেশ। So criticism is the practice of judging and commenting on the qualities and character of the literary works. আমি সেই পার্টিকুলার লিটারারি ওয়ার্কস নিয়ে তার ক্যারেক্টার, তার কোয়ালিটি নিয়ে বলছি। while during the process of the criticism a person may use a literary theory. এই যে ক্রিটিসিজম করতে গিয়ে কিন্তু অনেকে থিওরি ইউজ করতে পারে। ক্রিটিসিজম করতে গিয়ে কিন্তু কেউ মার্কসিস্ট অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটাকে দেখতে পারে। ফলে থিওরি কিন্তু একটা সামাজিক ঘটনা প্রবাহ বা একটা সামাজিক থিওরিটিক্যাল মুভমেন্ট, মার্কসিজম থেকে আসতে পারে, ফেমিনিজম থেকে আসতে পারে, এগুলো আমরা পরবর্তীকালে দেখবো। এগুলো প্রত্যেকটাই সমাজে ঘটেছে, ঘটে যাওয়া বিভিন্ন মুভমেন্ট, যেগুলো অ্যাকচুয়ালি রেভলিউশন বা রেভেলিয়ন হয়েছে এগুলোকে নিয়ে। ফলে সেগুলো থেকে নিয়ে যখন আমি কোনো টেক্সটকে দেখার চেষ্টা করছি তখন সেটা লিটারারি থিওরি হচ্ছে। ডিউরিং দ্য প্রসেস অফ ক্রিটিসিজম আ পারসন মে ইউজ লিটারারি থিওরি to support the judging and commenting on the literary works. So theory is basically a lens, a toolbox, the ideas and the methods to analyze a text. বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। বেশ, এর পরের দিন আমরা কাকে স্ট্রাকচারালিজম বলে। টেকনিক্যাল সাবজেক্ট, শক্ত সাবজেক্ট, একটু লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব পড়াবার চেষ্টা করব পরের দিনের ক্লাসে, কারণ ইটস নট আ ইজি সাবজেক্ট, তোমাদের পক্ষে বোঝাটাও মুশকিল হবে। কাকে সিগনিফায়ার বলে, কাকে সিগনিফায়ার বলে, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কাকে বলে, এবং সেখান থেকে কেমন করে পোস্ট স্ট্রাকচারালিজমের জন্ম হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব পরবর্তীকালের ক্লাসে। সো নেক্সট ক্লাস আমি কালকেই নিচ্ছি, কালকেই নেব।
কারণ এখন ছুটি আছে, নিয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সিলেবাস। এই হচ্ছে মোটামুটি তোমাদের বিষয়। বেশ, তাহলে আমি রেকর্ডিংটা কাল কখন নেব, তারা রেকর্ডিং অফ করার পর আলোচনা করে নিচ্ছি।